দেখছেন একুশে টেলিভিশন। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম বিশ্ব মানচিত্রের কিছু বিচিত্র তথ্য নিয়ে। আমাদের আন্তর্জাতিক প্রতিবেদকরা তাদের নিজ নিজ এলাকার ভিন্নধর্মী প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করেন, আর আমরা আপনাদের সামনে সেই প্রতিবেদন তুলে ধরি। আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর কয়েকটি ভিন্ন প্রান্তে। দক্ষিণ কোরিয়া থেকে তুরস্ক, তুরস্ক থেকে মিশর এবং মিশর থেকে মেক্সিকো। সাথে থাকবো আমি তাসমিয়া তারিন। আপনাদের ভালোই লাগবে। প্রযুক্তি ক্ষেত্রে মানবজাতি যে অভূতপূর্ব উন্নতি করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের দৈনন্দিন জীবনে অনলাইন সংবাদপত্র পাঠ থেকে শুরু করে পৃথিবীর অন্য প্রান্তে বসবাসরত কাছের মানুষটির সাথে স্কাইপিতে কথা বলা, সব ক্ষেত্রে প্রযুক্তি তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার আরিরাং টেলিভিশন দেখিয়েছে সর্বক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, যা আমাদের দৈনন্দিন কাজকে তথ্য সমৃদ্ধ করেছে। বর্তমানে ভার্চুয়াল জগতে প্রবেশ করতে আপনাকে কম্পিউটার সুইচে চাপ দিতে হবে না। সর্বব্যাপী কম্পিউটিং নামের এই বিশেষ ব্যবস্থার সাহায্যে আপনি স্মার্টফোন বা টিভির মতো আপনার ডিভাইসটির সাথে সংযুক্ত থাকতে পারবেন। সর্বব্যাপী কম্পিউটিং বাস্তব পৃথিবী ও ভার্চুয়াল জগৎকে সংহত করে, ফলে যে কেউ যে কোনো সময় কম্পিউটারের সুবিধা ব্যবহার করতে পারে। যেমন বাস স্ট্যান্ডে বা সাবওয়ে স্টেশনে একটি তথ্য সরবরাহ পদ্ধতি মানুষকে পরবর্তী বাস বা ট্রেন আসার সময় জানিয়ে দেয়। এই ব্যবস্থা অপেক্ষা ও ভ্রমণের সময়কে সংক্ষিপ্ত করে। বন্ধুদের সাথে কোথাও খেতে যেতে চান? বেশ তো, আপনার স্মার্টফোন আপনাকে শহরের সব ভালো রেস্তোরাঁগুলোর খোঁজ জানিয়ে দেবে। এই বিষয়ে সমস্ত কৃতিত্ব মোবাইল সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসের, যা সংক্ষেপে SNS নামে পরিচিত। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বা টুইটারের মতো একটি নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোনের বিল্ট ইন GPS সিস্টেম এর ব্যবহারকারীর অবস্থান নির্দিষ্ট করতে সাহায্য করে, তারপর উপযোগী তথ্য সরাসরি তাদের ফোনে পাঠিয়ে দেয়। SNS বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে যাওয়া বা খেতে যাওয়ার জায়গা খুঁজে পেতে খুবই সাহায্য করে। ডিসকাউন্ট ভাউচারগুলো ব্যবহার করার মতো জায়গাও এটি খুঁজে দিতে পারে। আমার খুব বেশি টাকা পয়সা নেই, আমি প্রায়ই ডিসকাউন্ট পাওয়া যায় এমন জায়গার খোঁজ করি, তাই আমি এলাকা ভিত্তিক SNS ব্যবহার করি। সর্বব্যাপী কম্পিউটিং সিস্টেম গৃহস্থালী সহজ করে দিয়েছে। শুধুমাত্র একটা বোতামে চাপ দিয়েই ব্যবহারকারী তার যাবতীয় ঘরোয়া যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারছেন। ঘরের পরিবেশ যদি একটু বেশি ঠান্ডা বা গরম হয়ে ওঠে, তবে টিভি রিমোট দিয়েই তারা তা নিয়ন্ত্রণ করতে পারছেন। এই যন্ত্র প্রতিনিয়ত নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান করে চলেছে। এভাবেই মানুষ আরাম করে শুয়ে বসে থেকেও তার পুরো বাড়ির উপর নিয়ন্ত্রণ রাখছে। কম্পিউটিং সিস্টেমের অত্যাধুনিক তথ্যপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আপনি যখন ঘুমাচ্ছেন তখনও আপনার বাড়ির উপর নজর রাখছে, যা নিরাপত্তার ক্ষেত্রে সরাসরি পুলিশ বা নিরাপত্তা সংস্থাকে ফোন করবে। একটি সিস্টেম ইনস্টল করা হয়েছে যা ঘরে কিছু ঘটেছে কিনা তা জানতে আপনাকে সাহায্য করবে। আপনার স্মার্টফোনের মাধ্যমে বিষয়টি আপনি জানতে পারবেন। এই সিস্টেম দ্রুত নিরাপত্তা সংস্থাকে খবর দেয়। কাজে বেরিয়ে গেছেন কিন্তু ঘরের বাতিটি নিভাতে ভুলে গেছেন? না, ভয়ের কিছু নেই। বাতি, স্টোভ এবং আপনার অন্যান্য যাবতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি আপনি আপনার টেবিল থেকেই স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি হলো সিওলের ইউ হেলথ পার্ক। প্রথম দেখায় এটিকে সাধারণ আর সব পার্কের মতোই মনে হবে, কিন্তু এই পার্কে সর্বব্যাপী কম্পিউটিং এর ব্যবহার করা হয়। ইউ হেলথ পার্ক আপনার জগিং এর বিস্তারিত তথ্য দিয়ে একজন প্রশিক্ষকের ভূমিকা পালন করে। এটা সম্ভব হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেমের মাধ্যমে, যা RFID নামে পরিচিত। যখন কোনো মানুষ তার IFID কার্ড নিয়ে পার্কে প্রবেশ করে, স্বয়ংক্রিয়ভাবে এই সিস্টেম তার জগিংয়ের সমস্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে শুরু করে। পথের উপর বসানো মেশিন জগিংয়ে আসা মানুষটির পথ এবং গতি রেকর্ড করে রাখে।
জগাররা তাদের RFID কার্ড মেশিনে স্ক্যান করে তাদের সব তথ্য জানতে পারে। এই কার্ড আমি কত জোরে দৌড়েছি বা হেঁটেছি সেটা জানানোর পাশাপাশি কতখানি ক্যালোরি আমি খরচ করতে পেরেছি সেটাও জানায়। ফলে আমি জানতে পারি আমি দিনে কতটা ব্যায়াম করেছি। ইউ হেলথ পার্কে অবস্থিত একটি মেডিকেল সেন্টার কম্পিউটারাইজড স্বাস্থ্যসেবা প্রদান করে। একজন বিশেষজ্ঞ পার্ক ব্যবহারকারী মানুষদের জন্য নিজস্ব অনুশীলন পদ্ধতি এবং ডায়েট সম্পর্কে জানান। পরীক্ষা কেন্দ্রে ব্যবহারকারীর ওজন ও মৌলিক শারীরিক সুস্থতা পরিমাপ করা হয়। ইউ হেলথ পার্কের ওয়েবসাইট থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই পরিমাপের ফলাফল জানা সম্ভব। মানুষের কাছে এটি সত্যিই জনপ্রিয়। এই মেডিকেল সেন্টারকে ধন্যবাদ। আমি আমার স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি জানতে পারছি। এটা খুবই উপকারী। এগুলো জেনে আমি নিজের আরো বেশি যত্ন নিতে পারছি। আরেকটি আধুনিক চিকিৎসা সুবিধা হলো সিউলের গ্যাংনাম গু কমিউনিটি হেলথ সেন্টার। এটি সেন্টার থেকে দূরে থাকা এবং হেলথ সেন্টারে আসতে অপারগ, বৃদ্ধ এবং প্রতিবন্ধী মানুষদের ভিডিও কনফারেন্সের সুবিধা দিচ্ছে। প্রথমে একজন স্থানীয় নার্স রোগীর ব্লাড প্রেশার ও ব্লাড সুগার মাপার মতো মূল পরীক্ষা সম্পন্ন করেন। তার প্রেরিত তথ্যের ভিত্তিতে গ্যাংনাম গু কমিউনিটি হেলথ সেন্টারের ডাক্তাররা রোগীর চিকিৎসা করেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। আগে আমাকে 3 মাস অন্তর দীর্ঘ পথ পাড়ি দিয়ে হেলথ সেন্টারে আসতে হতো। এখন ওনারা আমাকে বছরে মাত্র 2 বার এসে দেখে যেতে বলেছেন। উচ্চগতির ইন্টারনেট ও স্মার্টফোনের দ্রুত ছড়িয়ে পড়াই এর কারণ। সর্বব্যাপী কম্পিউটিং সিস্টেম ঘরে, হাসপাতালে এবং চলার পথেও ব্যবহার করা সম্ভব। কম্পিউটার বিপ্লবের জগতে এটি আরেকটি বৃহৎ পদক্ষেপ। সিরিয়ার দামাস্ক, আলেপ্পো এবং হোমস শহরের ভয়াবহ যুদ্ধ দেশটিকে পঙ্গু করে দিয়েছে। বহু বেসামরিক মানুষের পাশাপাশি দায়িত্বরত গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন সময়ে হামলা শিকার হয়েছেন। তুরস্কের এনটিভির প্রতিবেদক ক্যান আর্টুনা দেখিয়েছেন কিভাবে টার্কিশ সংবাদকর্মীরা সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহের কাজে যাবার জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করছেন। সিরিয়ার গৃহযুদ্ধের প্রতিবেদন করার সময় সিনান গুল গুলিবিদ্ধ হন। সংঘর্ষের শুরু থেকেই এখানে সাংবাদিক হত্যার হার বৃদ্ধি পেয়েছে। অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন এবং সংবাদ প্রতিবেদন তৈরির জন্য সিরিয়া বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। জানি না শরীরের অন্য কোথাও গুলি লাগলে কি হতো। প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত মানসিক দুর্বলতা কাটিয়ে উঠেছেন। আমাদের ফটোগ্রাফার সিনান গুল সিরিয়াতে গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু প্রশিক্ষণলব্ধ জ্ঞান থেকে তিনি নিজেই তার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করতে পেরেছিলেন। তার সহকর্মীরাও এ কাজ জানেন। যদি কিছু ঘটে যায় বা অপহরণ করা হয়, তবে কিভাবে সেটার মোকাবেলা করতে হবে আমাদের সংবাদকর্মীরা তা জানেন। টার্কির অ্যানাডোলু সংবাদ সংস্থার সাংবাদিকরা টার্কিশ পুলিশ একাডেমি পরিচালিত প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। তারা সাংবাদিকদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার দক্ষতা অর্জনে সহায়তা করেন। যুদ্ধক্ষেত্রে সাংবাদিকরা বিভিন্ন ধরনের বোমা ও বিস্ফোরকের সম্মুখীন হতে পারেন, তাই এগুলো চিনতে শেখা এই প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা শেখেন কিভাবে মাথা বাঁচিয়ে এগোতে হবে। যুদ্ধক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করাটা সাংবাদিকদের জন্য একটা বিশেষ দক্ষতা। এই প্রশিক্ষণে ঠিক সময়ে ঠিক জায়গায় নিজেকে কভার করতে শেখানো হয়। এই প্রশিক্ষণ সাংবাদিকদের এটাই বোঝায় যে তারা কখনোই পাহারা তুলে নিতে পারবেন না, এমনকি রাতেও না। Bu gece bir açık alanda
আজ রাতেই আমরা দেখব কিভাবে কি হয়। এখানে আমরা যা শিখছি তা পরবর্তীতে আমাদেরই প্রাণ বাঁচানোর কাজে লাগবে। Gerçek hayattaki savaşlarda, riskli ortamlarda çok fayda sağlayacağına inanıyorum. সাংবাদিকদের প্রায়ই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকাতে কাজ করে রিপোর্ট পাঠাতে হয়। এটিও যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ, বিশেষ করে যেখানে তুরস্ক একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। দুর্যোগ ও জরুরি অবস্থা সম্পর্কিত প্রশিক্ষণ মাঠ পর্যায়ে সংবাদকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই সাংবাদিকরা শিখেছেন কি করে পানির ভিতর বেঁচে থাকা যায়। এখান থেকে তারা জানতে পারেন খারাপের থেকেও খারাপ পরিস্থিতিতে কি করা উচিত। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আত্মরক্ষার সাধারণ নিয়মগুলোও জানতে পারেন। এরপর তারা রেস ট্র্যাকে আঘাত করেন এবং শেখেন বিপজ্জনক পরিস্থিতিতে কিভাবে ঝাঁপ দিতে হয়। দাঙ্গা ও বিক্ষুব্ধ পরিস্থিতিতে সাংবাদিকরা বেশি আক্রান্ত হন। তাই এই প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মারাত্মক এইসব পরিস্থিতি মোকাবেলা করতে শেখা। বাইরে কাজ করার সময় অনেক ক্ষেত্রেই আমাদের টিয়ার গ্যাস ও রাবার বুলেটের মুখে পড়তে হয়, তাই আত্মরক্ষার কৌশল আমাদের সবারই জানা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসার কৌশল শিখেছেন। কতদিন থেকে আপনি সাংবাদিকতা করছেন? প্রায় 15 বছর। কখনো কি প্রাথমিক চিকিৎসা নিতে শিখেছেন? না, এটাই প্রথম। যাচ্ছি বিরতিতে। ফিরে এসে আপনাদের নিয়ে যাব মিশর এবং মিশর থেকে মেক্সিকো। দেখাবো এই বিশ্বকে, আমাদের সাথেই থাকুন। আশা করি সাথেই আছেন। বয়সের তরুণ উদ্যোক্তাদের জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠা করা মোটেই সহজ কাজ নয়। এন্ডেভার গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান সেই সব তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। তাদের কাজ হলো নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা। মিশরীয় টেলিভিশন ইমার্জিং স্টার্স আমাদের পরিচয় করিয়ে দিবে কায়রোর এক তরুণ যুগল ব্যবসায়ীর সাথে, যারা মিশরের ক্ষুধার্ত শ্রমিকদের জন্য কম দামে ভালো খাবার প্রদানের সফল এক উদ্যোগ হাতে নিয়েছে। বর্তমানে যানজট মিশরের একটি দুর্ভোগের নাম। আমরা খেতে যাওয়ার জন্য 1 ঘন্টা এবং ফিরে আসতে 1 ঘন্টা সহ সারাদিনে 3 ঘন্টা সময় নষ্ট করতে চাই না। এখানে কোনো খাবারের হোটেল নেই, অনেকটা হাঁটাও সম্ভব নয়, আর গাড়ি পার করতে হয় অনেক দূরে, আর অনেক যানজট, প্রচুর যানজট। আমরা ভেবেছিলাম এই বিশাল যানজট ঠেলে মানুষগুলো যদি কোথাও যাওয়ারই সুযোগ না পায়, তবে ঠিকমতো খাবার পাবে কোথা থেকে? অপার সম্ভাবনাময় একটি দেশ মিশর। হাজারেরও বেশি উদ্যোক্তা এখানে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের সম্ভাবনা দেখতে পান। হেবা জামাল এবং তারেক খাদ্দাজ তাদেরই দুজন। তারা রাজধানী কায়রোতে সফলভাবে একটি ক্যাটারিং ব্যবসা পরিচালনা করছেন। জনে জনে খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে তারা কাজ শুরু করেছিলেন, কিন্তু এই উদ্যোগ ততটা সফলতা পায়নি। ব্যাপারটা খুবই ঝামেলাপূর্ণ ছিল। যানজটের সমস্যা এবং আরো অনেক বাহ্যিক সমস্যা ছিল যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এটা হয়তো সত্যিই বাজারের উপযোগী ছিল না। তাই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের খাবার দেওয়ার মাধ্যমে মূল ব্যবসাটির দিকে মনোযোগ দেওয়ার কথা ভাবলাম। আমরা সেখানে যাব এবং ন্যাপকিন থেকে শুরু করে যাবতীয় সবকিছু সাজিয়ে কর্মীদের খাদ্য পরিবেশন করব। Employees, payroll, cleaning, everything. Pest control, the maintenance, everything. ব্যবস্থাপনার যাবতীয় বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। আমরা প্রতিষ্ঠানের একটু জায়গা দখল করে সেখানে একটি সম্পূর্ণ ক্যান্টিন তৈরি করতে চাই এবং দুপুরে খাবারের ব্যবস্থা করতে চাই। আমরা চাই মানুষ যাতে ক্যান্টিনে আসে, 1 কাপ কফি বা একটা ডেজার্ট নিয়ে খায়, একটু বিশ্রাম নেয় এবং তারপর কাজে ফিরে যায়। তাদের প্রতিষ্ঠানের নাম এল মাতবাক, যার অর্থ রান্নাঘর। এটি বড় বড় কোম্পানিগুলোকে ক্যাটারিং সার্ভিস প্রদান করে।
প্রতিটি কর্পোরেট আউটলেটে আমাদের গ্রাহক রয়েছে। এই আউটলেটটি অন্যান্যগুলোর চেয়ে একটু অন্যভাবে সাজানো। ঢোকার মুখেই রয়েছে সালাদ বার, তারপর মেইন কোর্স এবং তারপর ডেজার্ট বার। সব খাবারই কোম্পানির মূল কেন্দ্রের রান্নাঘরে তৈরি হয়, তারপর গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। আমাদের প্রায় 38 জন কর্মচারী রয়েছে। 38 জন রাঁধুনি, 2 জন সহকারী, একজন হেড বাবুর্চি এবং একজন এক্সিকিউটিভ বাবুর্চি। মিস্টার রবার্ট, বাবুর্চি রবার্ট। উনি 50-60 বছরের বয়সের মালিকদের মতো নন। উনি বর্তমান বাজার সম্পর্কে ওয়াকিবহাল। তিনি সারাদিন নিজের হাতে কাজ করেন। উনি সকাল 7-8টার মধ্যে অফিসে আসেন আর রাত 8টা পর্যন্ত কাজ করেন। যখন আপনি আপনার বসকে আপনার চাইতেও বেশি সময় ধরে কাজ করতে দেখবেন, তখন সত্যিই তাকে বস হিসেবে মেনে নিতে ইচ্ছে করবে। কিন্তু যদি আপনার বস অফিসে সিগারেট খান এবং চিৎকার চেঁচামেচি করেন এবং সর্বক্ষণ আপনার সাথে ঝামেলা করতে থাকেন, সেটা মোটেও ঠিক নয়। আমি সব সময়ই চিন্তায় থাকি যে তারা তাদের কাজটা ঠিকমতো করছে কিনা। এটা আমার জন্য খুবই জরুরি একটা বিষয়, কারণ যতই আপনি ভালো খাবার তৈরি করেন, ভালো সেবা প্রদান করেন, যতই বৈচিত্র্য আনেন না কেন, যদি সেটা সময় মতো ক্লায়েন্টের কাছে পৌঁছাতে না পারেন, তাহলে কোনোভাবেই লাভ নেই। একটা পারিবারিক ব্যবসা থেকে একটা মাঝারি আকারের সম্ভাবনাময় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে উদ্যোক্তাদের মূল সমস্যা থাকে দায়িত্বশীল লোক পাওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। দায়িত্ববান লোকেরা ভুল করলেও সেটা থেকে তারা শিক্ষা গ্রহণ করে। ঠিক, এটি এমন একটি বিষয় যাতে আমিও ততটা ভালো নেই। আপনারা একসাথে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন? হ্যাঁ। এবং আপনারা বিবাহিত? হ্যাঁ, আমরা বিবাহিত। শুরুতে সত্যি আমাদের কিছু বাধা বিপত্তি ছিল। আমি বাড়িতে থেকেই সামান্য কিছু কাজ করার চেষ্টা করতাম। তারপর আমরা পরস্পরকে বুঝতে শুরু করলাম এবং পেশাগতভাবে পরস্পরকে শ্রদ্ধা করতে শুরু করলাম। এক্ষেত্রে সে কখনোই আমাকে ডিঙ্গিয়ে যায়নি এবং আমিও কখনো তা করিনি। শুরুতে সত্যিই এটা তেমন ভালো চলছিল না, কিন্তু এখন ব্যবসা খুব ভালো চলছে। ওর নিজস্ব ডিপার্টমেন্ট আছে, আমারও নিজের ডিপার্টমেন্ট আছে। আমরা পরস্পরের পরিপূরক। শুরুতে আসলে কিছুই পরিষ্কার করে বোঝা যায় না। আপনার খুব ভালো ব্যবসায়িক পরিকল্পনা, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি থাকলেও শুরু বলেই সবকিছু একটু এলোমেলো থাকে, কিন্তু একটু চিন্তা করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার কি দায়িত্ব আর ওর কি দায়িত্ব তা নিয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। আমরা বলি, আমার কাজে আমি সত্যিই ভালো, সুতরাং সেটা আমাকেই করতে দাও, তুমি তোমার কাজে মনোযোগ দাও। এটা একটু কঠিন, কিন্তু এই পদ্ধতি সত্যি কাজ করে। এলমাদবক সহযোগিতা পেয়েছে এন্ডেভারের কাছ থেকে। এটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদীয়মান উদ্যোক্তাদের সহায়তা করে। প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে, যদিও এলমাদবক এখনো অনেকটা এগিয়ে। আপনাকে সবসময় দুর্ভোগের কথা মাথায় রাখতে হবে। সেটা খুঁজে বের করতে পারলে সেটাই হবে আপনার বাজিমাতের কৌশল। মিশরের সবচেয়ে বড় দুর্ভোগের নাম যানজট। ওরা যেটা করছে তা হলো খাদ্য তৈরি করে তা মানুষের হাতের নাগালে পৌঁছে দিচ্ছে, আর এভাবে বড় একটা দুর্ভোগের সমাধান তারা করছে। তারা সঠিক দামে যথাযথ সেবা প্রদান করছে। তাই আমরা মনে করি এই মডেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরও সাহায্য করা উচিত। এটা খুব ভালো চলছে। অনেক বেশি অর্থনৈতিক সামর্থ্য সম্পন্ন পেশাদার সংস্থা বর্তমানে এই ব্যবসায় আসছে এবং এই সুন্দর আইডিয়াটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখন এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আমরা যা করছি তারাও সেটা করার চেষ্টা করছে, কিন্তু ঠিক আমরাই প্রথম। হ্যাঁ, আমরাই প্রথম। এখন আমরা চলে যাব মেক্সিকোতে। দর্শনীয় শিল্প আর স্থাপত্যকলা, বিশেষ করে ধাপযুক্ত পিরামিডগুলোর জন্য মায়া সভ্যতা সকলের কাছে পরিচিত। প্রত্নতত্ত্ববিদরা কিছু পিরামিডের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন, যাদের মধ্যে কিছু পিরামিড এমনভাবে তৈরি যা বসন্ত ও শরতে বিষুবরেখার উপর রহস্যময় ছায়া তৈরি করে। মেক্সিকোর ক্যানাল 22 এর প্রতিবেদক নর্মা এভেলা জিমেনেস জানাচ্ছেন বিস্তারিত। কিছুদিন আগের কথা, আমার সহকর্মীরা বসন্তের প্রথম দিনে এখানে বিষুবরেখার উপর আলো ছায়ার একটি খেলা দেখতে পায়।
ভিনসেন্ট মালমস্ট্রম পিরামিডের প্রতিসাম্য অক্ষের সমীক্ষা শেষে আবিষ্কার করেন যে এর কাঠামোটি বছরের বিশেষ দুটি দিনে সূর্যের অবস্থানের সাথে সংযুক্ত। এল কাস্টিলো নামের পিরামিডটি সারা পৃথিবীতে বিখ্যাত। প্রতিটি বিষুব দিনে সূর্য এর সিঁড়িতে অদ্ভুত একটি ছায়া ফেলে যায়। যদি দর্শকরা এটিকে হাততালি দিয়ে স্বাগত জানায়, তবে তার প্রতিধ্বনিটিকে কোয়েটজাল পাখির ডাকের মতো শোনায়। মায়ানরা সুনির্দিষ্ট স্থান চিহ্নিত করে কাঠামো নির্মাণ করেছিল, যাতে মার্চ এবং সেপ্টেম্বরের 20 থেকে 23 তারিখ এই ছায়া দেখতে পাওয়া যায়। তারা মহাবিষুবের সঠিক তারিখটি জানত, তা হলো বসন্ত এবং প্রথম দিন। মহাবিষুবের অনুরূপ আরেকটি আলো ছায়ার খেলা দেখতে পাওয়া যায় এই জেবল চোলথানের 7 মূর্তি মন্দিরে। ভিক্টর সেগোভিও আরও নিবিড়ভাবে এটিকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন, কারণ প্রত্নতত্ত্বের পাশাপাশি তিনি জ্যোতিষ চর্চাতেও আগ্রহী ছিলেন। তিনি ও তার সহকর্মীরা লক্ষ্য করেছিলেন যে মূল ঘটনাটি ঘটতে শুরু করে গোধূলির সময়, ঠিক দরজার পিছন থেকে আবির্ভূত হয়ে পূর্ব ও পশ্চিমের মুখোমুখি দাঁড়ায়। সেখান থেকে এটি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে আর বিশাল এক আগুন পাখির আকার ধারণ করে। পুরনো মায়া শহর অ্যাডজনাতে অবস্থিত 5 ধাপের পিরামিডটিও রহস্যময় আলো ছায়ার খেলা তৈরির সাথে যুক্ত, কিন্তু এর সাথে মহাবিষুব বা অয়নকালের কোনো সম্পর্ক নেই। এখানে ঘটনার সূত্রপাত হয় 29 এপ্রিল এবং 13 আগস্ট সূর্যাস্তের সময়। সুইডিশ চিত্রগ্রাহক ভিনসেন্ট মালমস্ট্রম সর্বপ্রথম এর ছবি তুলতে সক্ষম হন। অ্যাডজোনা মেক্সিকোর কেন্দ্রস্থিত টিওটিহাকানের সাথে একই অক্ষাংশে অবস্থিত। এপ্রিল ও আগস্টের একই তারিখে এখানে সূর্য পিরামিডেও একই ঘটনা ঘটতে দেখা যায়। ডক্টর গ্যালিন্ডো বলেন, প্রথম ছায়া দেখার দিন থেকে জুনের 21 তারিখে উত্তরায়ণের দিন পর্যন্ত মাঝে 52টি দিন থাকে, আর উত্তরায়ণের 52 দিন পর আগস্টের 13 তারিখে সূর্য আবার আবির্ভূত হয় এবং 5 ধাপের পিরামিডের উপর রহস্যময় ছায়া তৈরি করতে শুরু করে। এই দিন থেকে 29 এপ্রিল পর্যন্ত ঠিক 260 দিন থাকে। তাই বলা যায় ছায়ার এই খেলাটা 52 এবং 260 এ দুটো সংখ্যার মধ্যে আবদ্ধ। এগুলো এসেছে দুটি সেন্ট্রাল আমেরিকান ক্যালেন্ডার থেকে। দুটি একই তারিখে শুরু হয়, কিন্তু পরে পৃথক হয়ে যায় আর কাকতালীয়ভাবে প্রতি 52 বছরে একবার মেলে। মায়ানরা বিশ্বাস করে যে এই ক্যালেন্ডারটি ঈশ্বরের হাতে তৈরি, তাই তারা ঈশ্বরের করুণা লাভের জন্য মনুমেন্টের মতো কাঠামো তৈরি করে। বিশালাকার পিরামিডগুলো হয়তো ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপনের এবং স্বর্গ ও পৃথিবীর মধ্যে সেতু বন্ধনের একটি উদ্যোগ। এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী বুধবার আবারও আপনাদের নিয়ে ঘুরে আসবো পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনোখানে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।